তোমাদের আমি তো প্রথম থেকেই দেখালাম আর কি যে আমাদের এখন অলরেডি টাইপস অফ ফোর্স স্ট্রেস তারপরে আছে কনসেপ্ট অফ স্ট্রেস আমরা দেখছি ডিফারেন্ট স্ট্রেসেস অলরেডি দেখা শেষ স্ট্রেস কনসেন্ট্রেশন তারপরে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি এরপর হচ্ছে স্ট্রেসটেন ডায়াগ্রাম যেটা বা স্ট্রেসটেন কার্ভ তোমরা যে কোনোটাই বলতে পারো আর কি অনেক সময় স্ট্রেসটেন ডায়াগ্রামও বলা হয় আবার অনেক সময় স্ট্রেসটেন কার্ভও বলা হয় ঠিক আছে একটা ডাক্তার ম্যাটেরিয়ালের জন্য কেমন হবে এবং বিভিন্ন রিজিয়ন কি জোনগুলা কি কোন কোনটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আইডেন্টিফিকেশন এবং কোন জোনে বা কোন এরিয়াতে আমরা কি নামে ডাকি এগুলো আমরা বলছি এবং তার কিছু ফিজিক্যাল কজেস বা ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা দেখছিলাম যে মডুলাস অফ রেজিলিয়েন্স কি জিনিস কেন এটা ব্যবহার করা হয় মডুলাস অফ টাফনেস কি জিনিস কেন এটা দরকার হয় এই জাতীয় জিনিসগুলা তারপরে প্রত্যেকটারই ডেফিনেশন তোমাদেরকে পড়তে হবে এবং হচ্ছে জানতে হবে আর কি আচ্ছা প্রপোর্শনাল লিমিট হুকস ল আর হুকস ল থেকে আসলে মডুলাস অফ ইলাস্টিসিটি সেখানে মডুলাস অফ রেজিলিয়েন্স ইন লিমিট আলটিমেট স্ট্রেংথ ব্রেকিং স্ট্রেংথ মডুলাস অফ টাফনেস তারপর যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্টিফনেস বলতে কি বোঝায় এরপর আমরা কিছু প্রবলেম একটা ডেরিভেশন করেছিলাম যেটাকে বলছিলাম যে ডিফর্মেশন অফ বডি ডিউ টু ফোর্স অ্যাক্টিং অন ইট ওই বডিটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে যেটা অলরেডি আজকে একজন সাইদুর রহমান কোশ্চেন করছিল আমি অলরেডি বলছি যে ডেল্টা এল ইকুয়াল টু হচ্ছে পিএল বাই ই ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব আর কি যে কিছু প্রবলেম আমরা দেখাইছিলাম ডেল্টা এল এর ফর্মুলা ইউজ করে আর কি ডেল্টা এল ইকুয়াল টু হচ্ছে পিএল বাই এ যেখান থেকে আমরা ডিফর্মেশন বের করছি বাট এখানে যে ফর্মুলা আছে ডেল্টা এলটা হচ্ছে ডিফর্মেশন বা ইলংগেশন এটা হচ্ছে লোড যেটাকে আমরা সবসময় বলছি তোমরা নিয়ে নিবা হচ্ছে নিউটনে কনভার্ট করে নিবা লেন্থটা হচ্ছে মিলিমিটারে নিলে বেটার হবে আর এরিয়াটা স্কয়ার মিলিমিটার এবং ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি সেই ক্ষেত্রে নিউটন পার মিলিমিটার স্কয়ার এই ফর্মুলাটা ইউজ করবা যাতে করে মেগা প্যাসকেলে নিয়ে আসে আর যদি গিগা প্যাসকেল থাকে তাহলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এরপরে আমরা এই রিলেটেড আরো প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা দেখব আচ্ছা এই আরেকটা জিনিস ছিল অ্যাকচুয়াল ডিফর্মেশন যদি এখানে ইরেগুলার শেপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইরেগুলার শেপের ছোট্ট একটা অংশ আমরা নিয়ে নিব যেখানে একটা ডাইমেনশন ধরে নিব dx তার জন্য ওখানে যদি আমি কেটে দেই তার ক্রস সেকশন হবে t * y তখন এই dx টাকে আমরা জাস্ট ইন্টিগ্রেট করব 0 টু l পর্যন্ত ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে আর এই জাতীয় প্রবলেম যখন তোমরা দেখবা সিঙ্গারের বইতেও আছে ফুলমের বইতেও আছে তোমরা ওখান থেকে প্রবলেম সলভ দুই একটা করলেই বুঝতে পারবা যে কি রকম হবে আসলে ঠিক আছে এই এরপরে এখান থেকে আমরা একটু প্রবলেমও দেখাইছিলাম যে আমার স্ট্রেস এরিয়া এবং ইলংগেশন এগুলো কোথায় কিভাবে বের করতে পারি যদি হলো বা ফাঁপা সিলিন্ডার হয় এরপর নেক্সট প্রবলেম ছিল আমাদের যদি স্ট্রেস দেওয়া থাকে বা লোড দেওয়া থাকে সেখান থেকে আমরা জাস্ট ডায়ামিটার কিভাবে বের করব ডায়ামিটার বা ক্রস সেকশনের ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে লার্জার ডায়ামিটার যদি এরকম হয় তিনটা স্ট্রেস আমার দেওয়া আছে হ্যাঁ তাহলে তিনটা স্ট্রেস দেওয়া থাকলে সেখান থেকে আমরা তিনটা ডায়ামিটার বের করতে পারি তিনটা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনটা স্মল ডায়ামিটার কোনটা সবচেয়ে বড় ডায়ামিটার দ্যাট উইল বি দা মিনিমাম ডায়ামিটার ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট প্রবলেম এখান থেকে আমরা ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে তার মানে আমাদের ডেল্টাও বের করতে পারবো লোড বের করতে পারবো লেন্থ বের করতে পারবো ডায়ামিটার বের করতে পারবো ইয়াংস মডুলাস বের করতে পারবো এর মধ্যে যে কোনো একটা আননোন থাকবে ওটাকে আমরা বের করে ফেলবো ঠিক আছে আর যদি অনেক সময় স্ট্রেস না দিয়ে লোড এবং এরিয়া দেওয়া থাকে তখন সেখান থেকে স্ট্রেস বের করবো আর যদি লোড এরিয়া না দিয়ে স্ট্রেস বলা থাকে তাহলে সরাসরি সিগমা বসাই দেবো সিগমা এল বাই ই সিমিলারলি আরেকটা প্রবলেম আমরা দেখাইছিলাম এখান থেকেও ডায়ামিটার বের করার কথা ছিল বের করছি আর এটা একটা সিম্পল প্রবলেম একটা সিলিন্ড্রিক্যাল শেপকে আমি যদি টেনসাইল লোড অ্যাপ্লাই করি এক পাশে ফিক্স রেখে আরেক পাশে টেনসাইল লোড অ্যাপ্লাই করা হচ্ছে সেক্ষেত্রে তার কিছুটা ডিফর্মেশন বা ইলংগেশন হয়েছে এবং সেটা বলে দেওয়া আছে 2 মিলিমিটার সেক্ষেত্রে স্ট্রেস এবং স্ট্রেনের মান বের করো আচ্ছা এরপর একটা দেখেছিলাম যে একটা বডি সেলফ ওয়েটের কারণে একটা ডিফর্মেশন হয় যদি কোনো একটা বস্তুকে আমরা ঝুলায় রাখি তাহলে তার ওজনের কারণে ওর নিজস্ব যে ওজন আছে তার জন্য তার কিছুটা ডিফর্মেশন ঘটবে এবং দ্যাট উইল বি দা WL/2AE নরমালি আমরা যে লোড অ্যাপ্লাই করার কারণে পাই WL/AE বা PL/AE আর এখানে পাইছি WL/2AE তার মানে ওই নরমাল যে অ্যাপ্লাইড লোড তার জন্য যে পরিমাণ ডিফর্মেশন ঘটবে তার হাফ হবে হচ্ছে ওয়েটের কারণে সেলফ ওয়েটের কারণে ঠিক আছে ওই রিলেটেড আমি দুটো প্রবলেম এখানে দেখাইছিলাম একটা ছিল WL স্কয়ার এখানে এই W টা হচ্ছে ছোট হাতের W যেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট মিন্স ওয়েট পার ইউনিট ভলিউম যদি আমার স্পেসিফিক ওয়েট বলা থাকে তাহলে WL²/2E আর যখন স্পেসিফিক ওয়েট না বলে নরমালি তার ওয়েটটা বলা থাকবে তখন WL/2AE
এখানে পরের ডাব্লিউটা যেটা ওয়েট সেটা হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ, আর স্মল ডাব্লিউটা হচ্ছে আমাদের স্পেসিফিক ওয়েট। ঠিক আছে, আচ্ছা এরপরে আজকে আরেকটা প্রবলেমে নতুন করে যাচ্ছি আর কি আমরা, যেটা হচ্ছে তোমাদের সেশনাল যদি করতা তাহলে হয়তো এই প্রবলেমটা আমরা ওখানে সেশনাল ক্লাসেই দেখাই দিতাম, এখানে আর দেখাইতে হতো না। তো একটা ম্যাটেরিয়াল বলা আছে যে 14 mm ডায়ামিটারের মাইল্ড স্টিল রড, আমরা তো নরমালি বাসাবাড়ি ব্যবহার বানানোর জন্য রড ব্যবহার করি আর কি। তো সেখানে 14 mm ডায়ামিটার হচ্ছে, তোমরা জানো যে তার ওটাকে যদি আমি মাপি আর কি, ডায়াটা 14 মিলিমিটার, তার মানে রেডিয়াস আছে 7 মিলিমিটার, ওর গেজ লেন্থ বলা আছে 50 মিলিমিটার। গেজ লেন্থ বলতে যেটা বোঝা যায় একটা রডকে তুমি যদি টেনসাইল লোড অ্যাপ্লাই করতে চাও, এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যে আমি টানা দেব, তাহলে দুই পাশে গ্রিপিং করতে হয়, দুই পাশ থেকে আমি আটকায় দেই কোনো একটা ইয়ার মধ্যে দিয়ে। সেক্ষেত্রে গ্রিপিং করার জন্য আমরা ওইখানে একটা জায়গা ব্যবহার করি, যে গ্রিপিং এর জন্য যে মাঝখানে যে ইন্টারনাল যে লেন্থটা থাকে সেটাকে আমরা ব্যবহার করি, তখন আমরা তাকে বলি হচ্ছে ওই অংশটাই হচ্ছে আমাদের গেজ লেন্থ। হ্যাঁ, ঠিক আছে। এরকম যদি হয়, মানে এখান থেকে আমরা জাস্ট এদিকে একটা টানা দিলাম আর এদিক থেকে আরেকটা টানা দিলাম, তাহলে এর মাঝখানে যে অংশটা আছে এখানে আমরা এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিসটেন্সটা এটাকে বলা হয় গেজ লেন্থ। বুঝতে পারছেন? একটু মিউট করে রাখবো আর কি, যারা হঠাৎ করে আবার আসুন। যাই হোক, এটা হচ্ছে গেজ লেন্থ। এখানে আমাদের একটা গেজ লেন্থ বলা আছে, দেখো যে গেজ লেন্থের পরিমাণ হচ্ছে 50 মিলিমিটার। স্যার আপনার আনমিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এখন দেখো তাহলে সেখানে স্ক্রিন শেয়ার নাই? আছে 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 স্যার, স্যার আছে স্যার গেজ লেন্থের বিষয়টা যদি আরেকবার একটু বলতেন। গেজ লেন্থটা হচ্ছে যে আমি যে দুই পাশে টানা দিচ্ছি আর কি, যেখানে গ্রিপিং করছে এরপরে যে মাঝখানে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হয় গেজ লেন্থ। ঠিক আছে, আমি তো যেখান থেকে টানতেছি, বাট এটা হচ্ছে একটা টোটাল রড। তুমি যদি এখন 1 ফিট দূর থেকে বা 2 ফিট দূরে গিয়ে টানা শুরু করো, তাহলে কিন্তু ওইটা পুরাটাই গেজ লেন্থ হবে না। ওর নির্দিষ্ট একটা জায়গা থাকে যেখান থেকে সে সেরার সম্ভাবনা থাকবে, ওই জায়গাটাতেই মিনিমাম একটা ডাইমেনশন আমাদেরকে কনসিডার করতে হয়। ওইটা ডিপেন্ড করবে হচ্ছে কি ধরনের ম্যাটেরিয়াল নিবা। এএসটিএম এর একটা স্ট্যান্ডার্ড আছে, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অফ ম্যাটেরিয়ালস, ঠিক আছে, এএসটিএম বলা হয়। তারা একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন বলে দিয়েছে যে এটা হচ্ছে গেজ লেন্থ, এই পরিমাণ গেজ লেন্থ না নিলে আপনি এক্সাক্ট রেজাল্ট পাবেন না। ঠিক আছে, এখন তুমি মনে করো একটা রড অনেক বড়, সেখানে তুমি 1 ফিট পরেও তুমি কিন্তু গ্রিপিং করতে পারো, বাট গেজ লেন্থটা কিন্তু ওই 1 ফিট না। গেজ লেন্থটা একটা নির্দিষ্ট ডাইমেনশন থাকে, নরমালি হচ্ছে 50 mm 52 mm এরকম আর কি। হ্যাঁ, তো ওই মাঝখানে যে অংশটুকু থাকে এটাকে বলা হয় গেজ লেন্থ। আমরা এখান থেকে একটু দেখাইছিলাম, মানে মনে করো এখান থেকে এটা হচ্ছে আমাদের গেজ লেন্থ। ঠিক আছে, তো এখানে একটা গেজ লেন্থ বলা আছে, আর সাথে সাথে হচ্ছে একটা ইয়া দেওয়া আছে আর কি। দেখো এখানে কিছু ডাইমেনশন দেওয়া আছে, যে একটা যদি আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে ইয়ে করি আর কি, কি বলে ইউনিভার্সাল টেস্টিং মেশিনে আমি যদি টেনসাইল টেস্ট করি, তখন যেই রডটা আমি নিব সেই রডটা ডাইমেনশন বলা আছে যে 14 mm ডায়ামিটার, আর গেজ লেন্থ বলা আছে 50 মিলিমিটার। আর কিছু ডাটা দেওয়া আছে লেফট সাইডে, দেখো এখানে আমরা বাম পাশে যে লিখতেছি যে লোড এবং ইলংগেশন, ওইখানে আমি লোড অ্যাপ্লাই করছি, হ্যাঁ টেনসাইল লোড অ্যাপ্লাই করেছি, এবং তার করেসপন্ডিং যে লোডের কারণে যে ইলংগেশন বা ডিফর্মেশন ঘটছে, ওইটা ওই বারটার যে লেন্থ বা ওই রডটার যে লেন্থ বেড়ে গেছে কতটুকু সেটা মিলিমিটারে দেওয়া আছে। যেমন যখন আমি 0 লোড দিয়েছি তখন তার ইলংগেশন 0, 6310 নিউটন যখন দিয়েছি তখন তার ইলংগেশন 0.01 মিলিমিটার, 12600 যখন দিলাম তখন হচ্ছে 0.02 মিলিমিটার। এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি একটার পর একটা ইলংগেশনের পরিমাণ বাড়তেছিল। ঠিক আছে, তো এরপরে আমরা আস্তে আস্তে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 65,500 নিউটন যখন অ্যাপ্লাই করেছি, সেখানে গিয়ে সেটা ফ্র্যাকচার হলো। হ্যাঁ, এই যে এটা কি মাইল্ড স্টিলের জন্য? হ্যাঁ, এটা একটা মাইল্ড স্টিলের জন্য প্রবলেম দেওয়া আছে তোমাদের। ঠিক আছে, মাইল্ড স্টিল প্রবলেমে আমরা জাস্ট দেখলাম যে যদি 12,600 তে আইসা থেকে, এই অবস্থায় দেখো মানে 65,500 নিউটন লোড অ্যাপ্লাই করা আছে, সেখানে এসে কিন্তু ফ্র্যাকচার হয়েছে। হ্যাঁ, এবং মাইল্ড স্টিল বলতে আমাদের যে রড গুলো আমরা ব্যবহার করি না বাসা বাড়িতে,
বিল্ডিং করার জন্য বা এর জন্য এইগুলাই 14 mm ডায়ামিটারের একটা রডকে এখানে টেনসাইল টেস্ট করা হয়েছে। তাহলে এই ধরনের একটা ডাইমেনশন দেওয়া আছে এবং তার লোড এবং করসপন্ডিং ইলংগেশন দেওয়া আছে। এই অবস্থায় আমাদেরকে বের করতে হবে কি, দেখো নিচে কোশ্চেন দেওয়া আছে, ড্র স্ট্রেস টেন ডায়াগ্রাম। প্রথমত এই লোড এবং ইলংগেশন নিয়ে আমাদেরকে একটা স্ট্রেস টেন ডায়াগ্রাম ড্র করতে হবে। এরপর বলছে ডিটারমাইন প্রপোর্শনাল লিমিট, মডুলাস অফ ইলাস্টিসিটি, ইল্ড পয়েন্ট, আলটিমেট স্ট্রেংথ এন্ড রাপচার স্ট্রেংথ। তাহলে আমাদেরকে এই পাঁচটা জিনিসও বের করতে হবে। একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট বের করতে হবে। আমি যদি স্ট্রেস টেন ডায়াগ্রাম ড্র করতে পারি তাহলে বাকিগুলো সব ইজিলি পেয়ে যাবো, ঠিক আছে। এই হচ্ছে তাহলে এরপরে দেখো এখানে আমাদের যে এরিয়া, প্রথমত ক্রস সেকশনাল এরিয়া বের করতে হবে। সেটা কিভাবে বের করব, যে ডায়ামিটার দেওয়া আছে 14 mm, তাহলে আমাদের পাই ডি স্কয়ার বাই 4 যদি করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এরিয়া। আর স্ট্রেন সমান আমরা জানি ইলংগেশন ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ, আর স্ট্রেস সমান জানি লোড বাই এরিয়া। এই তিনটা আমাদের ফর্মুলা, ঠিক আছে। তাহলে লোড, এখন আমাদের লোড আর ইলংগেশন অলরেডি দেয়া আছে, সেখান থেকে আমরা আরেকটা এক্সেল শিটে যদি কাজ করি বা তোমাদের যখনই তোমরা নরমালি করবা তখন তো আমাদের লোড এবং ইলংগেশন তুমি আগে লিখবা, এর ডানে দুইটা কলাম রাখবা, একটা হচ্ছে স্ট্রেন থাকবে আর একটা থাকবে হচ্ছে স্ট্রেস। নরমালি আমাদের স্ট্রেস টেন ডায়াগ্রামের মধ্যে স্ট্রেনটা হচ্ছে এক্স ডিরেকশনে থাকে আর স্ট্রেসটা হচ্ছে ওয়াই ডিরেকশনে থাকে। তাহলে এক্স ডিরেকশনে যদি স্ট্রেন থাকে আর স্ট্রেস যদি ওয়াই ডিরেকশনে থাকে, সেজন্য আমরা এক্স ডিরেকশনে আমরা প্রথমে রাখি আর ওয়াই ডিরেকশনটা সাধারণত শেষে রাখি। এজন্য স্ট্রেনটা প্রথমে লেখা হয়েছে আর স্ট্রেসটা হচ্ছে শেষে লেখা হয়েছে, বুঝতে পারছো? এখানে আমরা দেখো লোডের করসপন্ডিং, লোডটাকে যদি আমি এরিয়া দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে স্ট্রেস। তাহলে এখানে লোড যেটা দেওয়া আছে 0 যদি থাকে, 0 কে এরিয়া যত দ্বারা ভাগ করো স্ট্রেসের মান 0 থাকবে। সিমিলারলি স্ট্রেনের মানও 0 থাকবে। এরপরে 6310 কে আমরা প্রথমে তার যে এরিয়া ছিল হচ্ছে 49 পাই, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 40.99। সিমিলারলি স্ট্রেন হচ্ছে কি, ইলংগেশন হচ্ছে 0.01, এটাকে আমি গেজ লেন্থ হচ্ছে কত 50, 0.01 কে 50 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে 0.0002। এইভাবে হচ্ছে আমি স্ট্রেস এবং স্ট্রেন দুইটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো যখন আমি স্ট্রেস এবং স্ট্রেন পেয়ে যাচ্ছি তখন দেখো যে তাহলে করসপন্ডিং এই লোডটাকে এরিয়া দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো স্ট্রেস, আর এই ইলংগেশনটাকে গেজ লেন্থ দ্বারা ভাগ করে পাবো হচ্ছে স্ট্রেন। এভাবে প্রত্যেকটা জিনিসকে আমি শেষ পর্যন্ত ভাগ করে করে স্ট্রেন এবং করসপন্ডিং স্ট্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর যেখানে এসে ফেলিওর হয়েছে সেখানে তো তুমি আর স্ট্রেন পাচ্ছ না, তখন তো স্ট্রেন হচ্ছে 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তার মানে স্ট্রেন এবং স্ট্রেসের যে ভ্যালুগুলো পেলাম দুইটা কলামে, এই দুইটা কলামকে দিয়ে আমি এখন একটা স্ট্রেস ডায়াগ্রাম ড্র করব, যেখানে এক্স ডিরেকশনে দেব হচ্ছে স্ট্রেন, ওয়াই ডিরেকশনে দেব হচ্ছে স্ট্রেস। কোশ্চেন করলা কেউ কোশ্চেন করলা নাকি? না স্যার, ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা এরপরে তাহলে আমরা স্ট্রেস টেন স্যার পেয়ে গেলাম। গেজ লেন্থটা যেখানে কোশ্চেন বোঝা যাচ্ছে না তোমার? গেজ লেন্থটা হচ্ছে একদম মিড পয়েন্টের দিকে আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? মিড পয়েন্টে থাকে আর কি। নরমালি হচ্ছে যে আমি যেখানে গ্রিপিং করব, গ্রিপিং মানে দুই পাশ থেকে যখন আটকাই দিব, এর মাঝখানে একটা নির্দিষ্ট লেন্থ আছে যার মধ্যে ম্যাটেরিয়ালটা ব্রেক করবে বা ফ্র্যাকচার হবে, ওই লেন্থটাকে আমরা বলছি গেজ লেন্থ, ঠিক আছে। যেটা নরমালি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যেটা ASTM স্ট্যান্ডার্ড বলা হয়, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অফ ম্যাটেরিয়ালস। এই ASTM স্ট্যান্ডার্ড অনুযায়ী সাধারণত করতে হয় আর কি, ঠিক আছে। এবং ওটার ভ্যালু আমরা এই রডের উপর, রডের জন্য একরকম, তারপরে স্টিলের যদি প্লেট হয় সেক্ষেত্রে একরকম একটু চেঞ্জ হয় আর কি। তো নরমালি এরকম 52 এরকম মিলিমিটার রাখা হয়। স্যার হ্যালো স্যার, এখানে তো ফোর্স মানে যখন ইলংগেশন হয় তখন এরিয়াটা চেঞ্জ হয়ে যায়, এরিয়াটা সবসময় ভেরিয়েশন করে, তখন আসলে এরিয়াটা যদি চেঞ্জ হবে যেটা, ওইটা হচ্ছে আমরা বলি ট্রু স্ট্রেস। হ্যাঁ, ট্রু স্ট্রেস টেন কার্ভ আমরা এখন করব না, আমরা সবসময় যেটা ক্যালকুলেশন করি সেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস টেন কার্ভ। ইঞ্জিনিয়ারিং এর স্ট্রেস টেন কার্ভ মানে হচ্ছে একদম প্রথমেই যে এরিয়াটা ছিল ক্রস সেকশনাল এরিয়া, ওইটাই থাকবে ফাইনালি পর্যন্ত, বুঝতে পারছো? এটা চেঞ্জ হবে না, একই এরিয়া। এখানে যে এরিয়াটা আমরা ক্যালকুলেট করলাম 49 পাই, এটাই হচ্ছে আমাদের মানে সব জায়গাতেই একই এরিয়া আমরা ইউজ করব। এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস টেন ডায়াগ্রাম। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বা ইঞ্জিনিয়ারিং স্ট্রেনের ক্ষেত্রে আমরা সরাসরি যা আছে ডাইমেনশনটা অরিজিনালি ওইটাই ব্যবহার করব। আর যদি বলা হয় যে হ্যাঁ ট্রু স্ট্রেস টেন কার্ভ, একদম রিয়েলি কি ঘটে,
তখন কি হবে, এরিয়াটা আস্তে আস্তে কমে যাবে, তার মানে ওখানেও তুমি এরিয়াটাকে কমায় নিতে হবে। ওইটার জন্য আবার আলাদা আমরা ট্রু রেজিস্ট্যান্স কার্ভে যদি কনভার্ট করতে চাই, তাহলে ইঞ্জিনিয়ারিং থেকে ট্রুতে কনভার্ট করার জন্য আলাদা ফর্মুলা আছে, হ্যাঁ, ওইটা ইউজ করলে হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য তোমাকে একবার বারবার ওই এক্সাক্ট লেন্থ বা এক্সাক্ট ডায়ামিটার মেপে বারবার এরিয়া বের করার দরকার নেই। কারণ এটা যখন ঘটবে, তোমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিন দেখছো কিনা আমি জানি না, আমাদের ফ্লুইড মেশিনারি ল্যাব আছে যারা, জি স্যার, দেখছি স্যার। জি স্যার দেখেন। আমরা দেখছি স্যার, আমাদের পলিটিং ওইখানে হচ্ছে যখন লোড অ্যাপ্লাই করা হয়, একবার দেখবা যে 3-4 মিনিটের মধ্যে একদম ফুল লোড নিয়ে সে একদম ব্রেক করে ফেলে। ওই অল্প সময়ের মধ্যে তোমাকে প্রতিবার ডায়ামিটার মাপা আসলে খুব একটা সহজ কাজ নয়, হ্যাঁ, ঠিক আছে। এজন্য কন্টিনিউয়াস এটা করা যাবে না। যাই হোক, আর আমরা লোড কত নিব এটা বুঝবো কিভাবে? এই যে লোড, ওখানে একটা ডায়াল গেজ আছে আর কি, হ্যাঁ, ওখানে ডায়াল থেকে আমরা বুঝতে পারবো যে এখানে লোড এত উঠতেছে। লোডের একটা নির্দিষ্ট রেট বলে দেওয়া থাকে। তুমি যখন অনেক মোটা একটা জিনিসকে টেনসাইল লোড টেস্ট করবা, তখন কিন্তু লোডের রেট অনেক বেশি আর কি, খুব দ্রুত সে লোডটা দিবে। আর যখন একদম চিকন জিনিস, যেমন অনেক সময় আমরা কেবল ফ্যাক্টরিতে গিয়েও টেস্ট করেছি আর কি, যেমন এসকিউ কেবল, তারপর হচ্ছে পলি কেবল, ওদের ওইখানে হচ্ছে কেবলের ভিতরে যে একটা রড থাকে না, দেখছো তোমরা, আমি জানি না তোমরা দেখছো কিনা, কেবলের ভিতরে কিন্তু রড থাকে। আবার অনেক সময় যে ওয়্যার থাকে, ওয়্যার কপারের ওয়্যার থাকে, যে কোনো তার আছে না, ইলেকট্রিক তার, তার ভিতরে, তো ওগুলোও টেস্ট করতে হয় আর কি। ওর নিজস্ব ডায়ামিটার তো খুবই কম, তাহলে ওইগুলাকে অনেক লোয়ার রেটে দিতে হয় আর কি, সে আস্তে করে টানবে আর কি। আর যেগুলো হচ্ছে অনেক মোটা মোটা রড, ধরো 16 মিলিমিটার 20 মিলিমিটার, এগুলো খুব দ্রুত দিতে হয় আর কি, ঠিক আছে। মেশিনের তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা শেষ করতে চাই টেস্টটা, সেই জন্য এটা রেটটা ডিপেন্ড করবে হচ্ছে কোন ধরনের স্পেসিমেন তার উপরে। যাই হোক, আমার উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে যদি লোড এবং ইলংগেশনের একটা কি বলে ডাইমেনশন গুলো বলে দেওয়া থাকে বা প্যারামিটার গুলো বলে দেওয়া থাকে, লোড এবং ইলংগেশন এবং করেসপন্ডিং ডায়ামিটার এবং রেজিস্ট্যান্স বলে দেওয়া থাকে, তাহলে তোমরা এই প্রবলেম সলভ করে স্টেশন ডায়াগ্রাম আঁকতে পারবা কিনা, এরপর সেখান থেকে প্রপোর্শনাল লিমিট খুঁজে পাবা কিনা, মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে পারবা কিনা, ইল্ড পয়েন্ট বের করতে পারবা কিনা, আলটিমেট স্ট্রেন্থ বের করতে পারবা কিনা, আর রাপচার স্ট্রেন্থ, এইগুলো আমার দেখানোর উদ্দেশ্য, ঠিক আছে। স্যার আপনি একটা করে দেখে দিলে ভালো হ্যাঁ, হবে। এই যে করে দেখাই দিছি আর কি। এই যে যেটা আছে সেটাকে আমি প্রথমত কি করলাম, লোড ইলংগেশনকে প্রথমে স্ট্রেন এবং স্ট্রেসে কনভার্ট করলাম। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই সেটা বলো। স্ট্রেন কিভাবে বের করলাম, ইলংগেশনটাকে গেজ দেন দ্বারা ভাগ করলাম, আর স্ট্রেস বের করলাম হচ্ছে আমাদের যে লোডটা দেওয়া ছিল সেটাকে এরিয়া দ্বারা ভাগ করলাম। আর এরিয়া পাইলাম কোথা থেকে, যে ডায়ামিটার দেওয়া ছিল সেখান থেকে পাই ডি স্কয়ার 4 করে আমরা এরিয়া পেয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কাজ। এরপরে দেখো, এরপরে যে কাজটা সেটা হচ্ছে তুমি এখন আমাদের ওই যে স্ট্রেস এবং স্ট্রেন ওই দুইটাকে এক্সেল শিটে নিয়ে আমরা করতে পারি, স্টেশন ডায়াগ্রাম ড্র করতে পারি। আর এইখানে তোমরা যখন করবা সেক্ষেত্রে ওই যে গ্রাফ পেপার থাকবে আর কি তোমাদের পরীক্ষা হলে বা তোমাদের যখন নিজেরা করবা। আর নরমালি হচ্ছে আমরা এক্সেল শিটে করি আর কি। এক্সেল শিটে স্ট্রেস এবং স্ট্রেনের যে ভ্যালুগুলো আছে, এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস দিলে সেখান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা স্টেশন ডায়াগ্রাম এখানে এঁকে দেওয়া আছে আর কি, ওইটা দিয়েই যেটা আসছে আর কি, এইরকম একটা স্টেশন ডায়াগ্রাম আসবে। তার মানে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে স্ট্রেস রেখেছি আর হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে স্ট্রেন রেখেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চলে আসতেছি স্টেশন ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা আমি যদি পেয়ে যাই তাহলে এখান থেকে কিছু পয়েন্ট আইডেন্টিফাই করব। প্রথম যে পয়েন্টটা, যেই পর্যন্ত আমার একদম স্ট্রেট লাইন থাকবে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, সেটাকে আমরা বলছি প্রপোর্শনাল লিমিট, পিএল দ্বারা আইডেন্টিফাই করা হয়েছে। এরপরে একটু যাওয়ার পরে দেখবা যে শুধুমাত্র লোড আর বাড়তেছে না, বাট ডিফরমেশন হচ্ছে, সেটাকে আমরা শেষ পর্যন্ত যেখানে যায় শেষ হচ্ছে সেটাকে আমরা বলছি ইল পয়েন্ট বা ইল লিমিট। এরপর আবার লোড বাড়তেছে, সেটা সর্বোচ্চ যে পয়েন্টে গিয়ে আসতেছে সেটা বলে আলটিমেট স্ট্রেন্থ, এর চেয়ে উপরে আর যাবে না। এরপর আবার একটু কমে আবার বেড়ে আবার এক জায়গায় এসে ফ্র্যাকচার হয়েছে, সেটাকে বলা রাপচার স্ট্রেন্থ। এই পয়েন্টগুলোকে আমি প্রথমে আইডেন্টিফাই করে ফেললাম। ওইখানে তুমি যদি কার্সার ধরো তাহলে তোমার যে ওইখানকার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে পিক করে নিবা প্রথমে। যেমন স্যার গ্রাফের এই শেপটা কিভাবে আসলো স্যার, আমরা এটা বুঝতে পারতেছি না। এটা তো তুমি যে এইখানে যে স্ট্রেস এবং স্ট্রেনের যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ, এটাকে তুমি এক্সেল শিটে বসাবা। এক্সেল আছে না, মাইক্রোসফট এক্সেলে বসালে এক্সেলে কার্ভ প্লট করা যায়। তোমরা তো জানো যে কোনো কার্ভ প্লট করার জন্য এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পুট করতে হয়। এক্স এর ভ্যালু হিসেবে এটা দিবা, ওয়াই এর ভ্যালু হিসেবে এটা দিবা, তাহলে একটা কার্ভ চলে আসবে এই ডাটাগুলো দেওয়ার কারণে। বুঝতে পারছো? এক্স এর ডিরেকশন হচ্ছে স্ট্রেন এর ভ্যালু আর ওয়াই এর জায়গা হচ্ছে স্ট্রেস এর ভ্যালু। তুমি দুইটা দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করে ওখানে রাইট ক্লিক করলে বলবা যে কার্ভ জেনারেট কার্ভ, তখন অটোমেটিক্যালি এরকম একটা কার্ভ চলে আসবে, এটাকে আমরা বলছি স্ট্রেন কার্ভ। আর তোমরা যখন এক্সেল তো আর পরীক্ষা হলে পাবা না, তো এখানে তোমাদেরকে গ্রাফ পেপার দেওয়া হবে।
গ্রাফ পেপারে তুমি এক্স অ্যাক্সিসে দিবা হচ্ছে স্ট্রেন, ওয়াই অ্যাক্সিসে দিবা হচ্ছে স্ট্রেস, এরপরে স্ট্রেনের ভ্যালু ম্যাক্সিমাম কত 0.4। তুমি যখন গ্রাফ পেপার ড্র করলা তখন একদম 0.1 0.2 0.3 0.4 এর মাঝখানে আরো পয়েন্ট ভাগ করে নিবা 0.05 0.1 0.15 0.2 এইভাবে করে করে 0.4 পর্যন্ত আসবা। আর এদিকে ভার্টিক্যাল অ্যাক্সিসে যে অ্যাক্সিসটা দিবা সেখানে একদম 400 পর্যন্ত দেওয়া, যেহেতু তোমার এখানে 400 না আরো বেশি আছে, 441 হাইয়েস্ট আছে। এই ডাটা থেকে অনেক সময় বোঝা যায় যে হাইয়েস্ট কত, এটাকে ব্রেকিং পয়েন্ট বলি আমরা। 441 আছে হাইয়েস্ট, এরপর আবার 423 আসে ব্রেকিং হয়েছে আর কি, 441 হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ। ঠিক আছে, এই তো হরাইজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিস তুমি গ্রাফ পেপারে প্লট করে সেখান থেকে এই ডাটাগুলো যদি পুট করো স্ট্রেন এবং স্ট্রেসের, তখন তুমি এরকম একটা কার্ভ পাবা, এটাকে আমরা বলছি স্ট্রেস কার্ভ বা স্ট্রেস ডায়াগ্রাম। স্যার গ্রাফ পেপারে দশমিক ভ্যালু বসাই অ্যাকচুয়াল মান পাওয়াটা অনেক কঠিন। মানে ওরকম তোমাকে একদম এক্স্যাক্টলি যেমন দশমিক দিয়ে দিয়ে যে করতে হবে তা না, তোমরা প্রথমত এক্সেলে আগে করে দুই একটা করতে পারো প্র্যাকটিস আর কি। হ্যাঁ, এই ভ্যালুগুলো আমি যেটা দিলাম এটা তুমি এক্সেলে আগে বসাবা। হ্যাঁ, 0.0002 তার করেসপন্ডিং ওয়ার ভ্যালু হচ্ছে 40.99, 0.0004 তার করেসপন্ডিং 81.85, এইভাবে করে করে তোমরা একটাকে আগে এক্সেল শিটে করে সবাই একটু টেস্ট করো আজকে যে আমরা এই ভ্যালুগুলো দিয়ে একটা গ্রাফ পেপার ড্র করতে পারি কিনা বা স্টেশন ডায়াগ্রাম ড্র করতে পারি কিনা। ঠিক আছে, ওই স্টেশন ডায়াগ্রামটা হবে এরকম জাস্ট। এখানে আমার অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমরা এখানে আইডেন্টিফাই করছি, যে প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, ইল পয়েন্ট, আলটিমেট স্ট্রেন্থ। এন্ড এখান থেকে তোমার যেগুলো যেগুলো দরকার হবে সেগুলো তুমি তখন লিখবা। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখানে একটা ভ্যালু, প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে স্ট্রেনের ভ্যালু, শেষের ভ্যালুটা হচ্ছে স্ট্রেসের ভ্যালু। প্রথমটা হচ্ছে স্ট্রেন, পরেরটা স্ট্রেস, প্রথমটা স্ট্রেন, পরেরটা স্ট্রেস, এই করেসপন্ডিং। তাহলে আমরা এখান থেকে স্ট্রেস এবং স্ট্রেন পেয়ে যাচ্ছি। এখন প্রপোর্শনাল দেখো, আমরা যদি অ্যানসার করতে চাই প্রথমত আমি ড্র করলাম স্টেশন ডায়াগ্রাম, এরপর প্রপোর্শনাল লিমিট পেলাম কত 246.2। প্রপোর্শনাল লিমিটটা দেখো এখানে আসতেছে এই জায়গায়, তাহলে এখানে স্ট্রেসের ভ্যালু কত 246.2, এইটাই হবে তখনকার প্রপোর্শনাল লিমিট। হ্যাঁ, তখন প্রপোর্শনাল লিমিটের ওই পয়েন্টে তুমি যে স্ট্রেসটা পাবা সেটাই তোমার লিখতে হবে, যে এখানে 246.2 মেগাপাস্কেল। আর মডুলাস অফ ইলাস্টিসিটি বের করার জন্য আমরা জানি কি প্রপোর্শনাল লিমিটের মধ্যে যে কোনো পয়েন্টে স্ট্রেসকে স্ট্রেন দ্বারা ভাগ করলে হবে। তাহলে এখানকার স্ট্রেসকে স্ট্রেন দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে 246.2 কে আমি যদি স্ট্রেন হচ্ছে 0.0012 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। হ্যাঁ, 205.2 জিপিএ। এখানে জিপিএ বা এমপিএ যখন লিখবো তোমাদেরকে আগে বলে দেই, এম বা জিপিএ এবং এমপিএ লেখার সময় জিপি আর এমপি এটা হচ্ছে ক্যাপিটাল থাকবে, এটা হচ্ছে স্মল থাকবে, এটা মাথায় রেখো। অনেকেই এম লেখো ক্যাপিটাল এরপর পি লেখো ছোট হাতের, এরকম করলে হবে না, কেটে যাবে আর কি। হ্যাঁ, ইউনিট ভুল লিখলেও সমস্যা, মানে কাটা যাবে, আর যদি ইউনিট না লেখো তার জন্য নাম্বার কাটা যাবে আর কি। বাট ইউনিট যদি ভুল লেখো সেক্ষেত্রে কিন্তু তোমার একদম পুরো অঙ্কই কেটে দেওয়ার ইয়ে আছে, সুযোগ আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রপোর্শনাল লিমিট বের করতে পারলাম। আর ইল পয়েন্ট কোনটা, এখানে আমরা দেখতেছি মানে ডিফরমেশন হচ্ছে কিন্তু ইলংগেশন মানে লোড বাড়তেছে না, এটা যায় যেই পয়েন্টে শেষ হবে এটাকে বলা হয় ইল পয়েন্ট। ইল্ডিং এর জন্য আমরা দুইটা পয়েন্ট দেখি, একটা আপার ইল একটা লোয়ার ইল। আমরা সবসময় লোয়ার ইলটা নিব, কারণ লোয়ার ইলের চেয়ে যখন তুমি বেশি পরিমাণ লোড অ্যাপ্লাই করবা তাহলে অলরেডি লোয়ার ইলের জন্য সে কিন্তু ইল্ডিং হয়ে যাবে, আপার ইলের জন্য আর বসে থাকবে না। সেজন্য আমরা সবসময় ইল পয়েন্টটাকে লোয়ার ইলটা ধরবো আর কি। এবং সেখানে দেখো এখানে 270.24 মেগাপাস্কেল বলা আছে, পাওয়া গেছে। আর আলটিমেট স্ট্রেন যেটা সেখানে পাওয়া গেছে সর্বোচ্চ কত 441.74 441.74 মেগাপাস্কেল। আর যেখানে ফ্র্যাকচার হয়েছে সেটা হচ্ছে কত রাপচার 399.51। এইটা হচ্ছে তোমার প্রবলেমের অ্যানসার আর কি। হ্যাঁ, ক্লিয়ার কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে পারবা এই প্রবলেমটা যদি তোমাদেরকে দেওয়া হয় যে লোড এবং ইলংগেশন দেওয়া আছে, করেসপন্ডিং গেজ লেন্থ এবং ডায়ামিটার বলা আছে, তোমরা একটা স্টেশন ডায়াগ্রাম ড্র করে তার বিভিন্ন পয়েন্ট এর ভ্যালুগুলো বের করবা। তাহলে এখানে আর কিছু না, সবগুলো সরাসরি ভ্যালু পেয়ে যাবা। শুধু ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি আমাদের বের করতে হলে সেখানে একটা স্লোপ নির্ণয় করতে হবে, কারণ স্লোপটাই তো আমরা জানি ইয়াংস মডুলাস। তাহলে সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের মধ্যে যে কোনো পয়েন্টে তুমি স্ট্রেস এবং স্ট্রেনকে স্ট্রেন দ্বারা ভাগ করলে কিন্তু প্রপোর্শনাল লিমিট পেয়ে যাচ্ছ। ঠিক আছে স্যার, একটু স্যার মানে আমার একটু প্রবলেম ছিল আর কি। হ্যাঁ, বলো প্রবলেম কি? প্রবলেম হচ্ছে কি স্যার, আমরা আমাদের যেই যে ডাটা থেকে যেই ফিগারটা আঁকলাম না, তো ওইখানে যেটা দেখলাম স্যার, আমাদের ইল পয়েন্টে স্যার আমরা যে বিষয়টা বের করি সেটা হচ্ছে কি এখানে যদি আমরা কোনো লোড না দেই, লোড না দিলেও এটা হচ্ছে উইদাউট এনি অ্যাডিশনাল স্ট্রেস देयर উইল বি সাম স্ট্রেন।
স্ট্রেনটা হইতে হইতে একটা জায়গা পর্যন্ত যাবে, যাওয়ার পরে শেষ, এরপরে আবার সেটা বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু স্যার আমরা যেটা দেখলাম যে আমরা যখন এই কি বলে মানে ফিগারটা ড্র করলাম, তখন হচ্ছে কি আমাদের যে ডাটা ছিল ওই ডাটাতে কিন্তু স্যার আমরা লোড দিছি, ওই লোড দেওয়ার ফলে যে চেঞ্জটা আসছে ওইটা থেকে কিন্তু স্যার আমরা এই ইয়াটা আসছে। তো এখন আমরা যেটা বলতাম যে স্যার এখানে কোনো লোড না দিলেও এটা আস্তে আস্তে মানে লোড না দিলে মানে কি তুমি তো আস্তে আস্তে লোড বাড়াচ্ছই, বাট ওর মধ্যেই কোনো একটা সময় এমন হবে যে সেই লোড না নিয়ে কিন্তু হঠাৎ করে ডিফর্মেশনটা হয়ে যাবে, বুঝতে পারছো? হঠাৎ করে এটা কিন্তু খুব আমরা বলি ন্যানো সেকেন্ডের মধ্যে কাজটা হয় আর কি, এরকম না যে তুমি সেকেন্ড কয়েক সেকেন্ড বসে বসে করবে, তা না। মানে হঠাৎ করে দেখা যায় কোনো এক জায়গায় আইসা কার্ভটা স্ট্রেট না হয়ে সে চেঞ্জ হয়ে হঠাৎ করে ডিফর্মেশন হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে যেখানে আইসা মানে সাডেনলি ডিফর্ম হবে উইদাউট এনি লোড, এটা কিন্তু আমরা কার্ভ না আঁকা পর্যন্ত বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে দেখতে হবে যে সাডেনলি কোনো ডিফর্মেশন ঘটছে কিনা উইদাউট এনি এডিশনাল। স্যার আমরা যখন স্যার এটা ড্র করলাম, স্যার ড্র করার সময় স্যার যে ডাটাটা ইনপুট করলাম এটা তো স্যার হচ্ছে কি আমাদের ওই হ্যাঁ আমি তো তোমার কোশ্চেন বুঝতে পারছি, আমি লোড দেওয়ার কারণে তো ডিফর্মেশন পাইছি, তাই না? এর মাঝখানে এক সময় দেখা যাচ্ছে যে লোড খুব বেশি বাড়া নাই বাট ডিফর্মেশন হয়ে গেছে আর কি। ঠিক আছে, এরকম কোন একটা জায়গা হইছে আর কি, বুঝতে পারছো? সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ইল পয়েন্ট। সরি, বুঝতে পারছো? স্যার আগে স্লাইডে কনফিউশন থেকে গেল আর কি। কেন কনফিউশন থাকবে বলো? স্যার মানে আমরা যেটা বুঝছি যে ইল পয়েন্টের ক্ষেত্রে কোনো লোড না দিলে হচ্ছে কি স্যার যে চেঞ্জটা আসবে, কিন্তু এখানে তো স্যার আমরা লোড দিয়ে চেঞ্জ করার পরে যে শোনো আমি আবার একটু বলি, তুমি যখন টেনসাইল টেস্ট করবা তখন তো একটা ম্যাটেরিয়ালকে যখন তুমি গ্রিপিং করলা, এরপর লোড যখন দেওয়া শুরু করলা, করতে 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 শেষ পর্যন্ত তুমি ফ্র্যাকচার করে ফেললা, এর মধ্যে তো তুমি কন্টিনিউয়াস লোড দিয়েছই, এবং ওই লোডের কারণে যে ইলংগেশন গুলো আছে সেগুলো আমরা এখানে অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, যেটা আমরা ডায়াল গেজের মাধ্যমে নির্ণয় করতে পারি, অথবা ওখানে একটা স্টোর করার জন্য একটা কম্পিউটারের মেমোরি থাকে, সেখান থেকে আমরা নিতে পারি আর কি, এভাবে নেওয়া না কেন। এর মধ্যে কিন্তু অলরেডি লোড হয়েছে এবং করেসপন্ডিং ইলংগেশন হয়েছে। এখন যখন আমি ডায়াগ্রামটা ড্র করলাম, এইখানে তুমি দেখো যে এখানে যখন আমি ডায়াগ্রাম ড্র করতেছি দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় আসার কারণে স্ট্রেট লাইন যখন শেষ হয়েছে তার পরপরই একদম ওইভাবেই কিন্তু লোড আর বাড়তেছে না, না বেড়ে হঠাৎ করে ভিতরে কোনো একটা জায়গায় ইন্টারনালি তার ম্যাটেরিয়ালের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, ওই পয়েন্টটাকে কিন্তু আমরা বলছি ইল পয়েন্ট। ওটা কিন্তু আমি নিজে নিজে করি নাই, আমি যখন লোড দিতেছিলাম লোড দেওয়ার কারণে কিন্তু ডিফর্মেশনও ঘটতেছিল, হঠাৎ করে কোনো এক জায়গায় লোড মানে লোড দেওয়ার কারণে ডিফর্মেশন যে ঘটছে, এরপরে আমি লোড খুব সামান্য অল্প বাড়ানোর কারণে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ ডিফর্মেশন হঠাৎ করে হয়েছে আর কি। এটা কিন্তু অটোমেটিক্যালি হয়েছে, এটা আমি করি নাই। হ্যাঁ, যেই পয়েন্টে এটা ঘটবে ওখানে হচ্ছে ম্যাটেরিয়ালটা ইন্টারনাল স্ট্রাকচারটা চেঞ্জ হবে, এই পয়েন্টটাকে আমরা বলছি ইল পয়েন্ট। তার মানে স্যার এই পয়েন্টটা তো হচ্ছে কি মানে আমরা মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ফিগারটা ড্র করব এর আগ পর্যন্ত তো আমরা স্যার তাহলে তুমি পাওয়া যাবে না, তুমি পাবা না। আমি তো লোড দেওয়ার কারণে এই পুরো কার্ভটাই চলে আসছে, লোড না দিলে তো হবে না। কিন্তু লোড যে দিতেছি তার মধ্যে অল লোড বাড়ানোর আগেই দেখবা যে অটোমেটিক্যালি কোন এক জায়গায় মানে তুমি এখন ইউনিভার্সাল টেস্টিং মেশিন একবার দেখলে বুঝতে পারতো, আমার মনে তুমি দেখো নাই কোনো সময়, সেই কারণে হয়তো বা কোশ্চেন এতগুলো আসবে। তো লোড দিতে থাকবো, ওর মধ্যে দেখবো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে ডিফর্মেশন, মানে লেন্থ বেড়ে গেছে, যেখানে এসে বেড়ে যাবে হঠাৎ করে ওই জায়গাটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটাকে বলা হবে ইল পয়েন্ট। ঠিক আছে স্যার? ওকে স্যার বুঝছি স্যার, ক্লিয়ার। একটা প্রবলেম যদি তোমরা এখান থেকে দেখতে পারো, তোমরা হ্যাঁ এই প্রবলেমটা তোমরা কাজ করবে আজকে, তোমরা সবাই যার যার কম্পিউটার আছে বা ইয়া আছে, এক্সেল যদি করতে পারো, এই লোড এবং ইলংগেশন নিয়ে একটা স্ট্রেন ভ্যালু এবং স্ট্রেস ভ্যালু ক্যালকুলেট করে সেখান থেকে এই কার্ভটা যদি প্লট করতে পারো, তাহলে আমার মনে হয় তোমরা আরো ইয়া হয়ে যাবে আর কি বলে এক্সপার্ট হয়ে যাবে। এটা একটু সবাই করবা যাদের কম্পিউটার বা ল্যাপটপ বা ইয়া আছে। এমনি তো হচ্ছে কি মানে যেটা আর কি স্যার আপনি করলেন স্যার, এটা আমরা বুঝছি স্যার, কিন্তু আমার ওই জায়গায় একটু স্যার মানে প্রবলেম ছিল, ওইটা এখন স্যার ক্লিয়ার আর কি, প্রবলেম নেই। মানে ওই প্রবলেমটা হচ্ছে কি আমি তো লোড দিবই, লোড না দিলে তো আর এখানে এই স্টেশন ডায়াগ্রাম পাবো না। লোড দেওয়ার পরেও ওই লোডের মাঝখানে মনে করো আমি আস্তে আস্তে লোড বাড়াচ্ছি, মনে করো 5 সেকেন্ডে আমার 100 নিউটন বাড়তেছে, ঠিক আছে, কিন্তু এই 5 সেকেন্ডের মধ্যে এমন একটা সেকেন্ড আসছে যেখানে আমি মানে লোড আর বাড়তেছে না, বাট ওখানে ডিফর্মেশনটা হঠাৎ করে এসে 0.01 মিলিমিটার বেড়ে গেছে, এই ঘটনাটা ঘটে যাবে। হ্যাঁ স্যার। স্যার আপার ইল পয়েন্ট আর লোয়ার ইল পয়েন্ট একটু বলতেন। আচ্ছা, আপার ইল আর লোয়ার ইল এখানে আসে নাই, কারণ এখানে আসার কারণে দেখা যাচ্ছে যে এই ইল্ডিং এর জায়গাটাতে অনেক সময় একটু উপরে উঠে আবার নিচে নামবে। এখানে যেমন আলটিমেট স্ট্রেন্থে যেভাবে আমরা দেখতেছি যে একদম উপরে উঠে আবার নিচে নামছে, এরকম কিন্তু আবার নিচে নামার কথা ছিল না, আসলে নিচে নামে আবার উপরে ওঠার কথা ছিল না, এখানে এসে আবার একদম ব্রেকিং হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, তারপর এরকম হয় ম্যাটেরিয়ালের ইন্টারনাল স্ট্রাকচার অনেক সময় চেঞ্জ থাকে, যার কারণে বন্ডিংটা ব্রেক করার জন্য অনেক সময় আবার লোড সে ক্যারি করতে পারে। ঠিক আছে, সামান্য এরকম ইল্ডিং এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে একবার ম্যাক্সিমাম লেভেলে যাওয়ার পরে ওর
ডিফরমেশন হঠাৎ করে হতে থাকে, বাট হওয়ার কারণে আবার লোড কিছু কমেও যায়। ঠিক আছে, লোড কমেও যায়, ওই জায়গায় আসা লোড যদি কমে যায় ওই মুহূর্তে আবার, তখন কিন্তু ওই ইল পয়েন্টটা আর ওই এক্স্যাক্টলি ওই পয়েন্টটা না থেকে দেখো যে আলটিমেটলি একটু কমে গেছে, নিচের দিকে নেমে আসছে। যেমন আমরা এখানে আলটিমেট স্ট্রেন্থে পরে একটু নিচে নামছে না, এখানেও কিন্তু ইল পয়েন্টটা আর একটু নিচের দিকে আবার কার্ভটা চলে আসতো যদি লোডটা কমে যেত এই মুহূর্তে, কিন্তু লোড আর কমে নেই আসলে। ঠিক আছে, যার কারণে এখানে আমি একটা ইল পয়েন্ট পেয়েছি। যদি দুইটা পাই তাহলে সেক্ষেত্রে আমরা লোয়ারটা ইউজ করবো, লোয়ারটা, কারণ লোয়ার ইল্ডের মিনিং হচ্ছে যে লোয়ার লোড সে ক্যারি করছে। লোড যখন কম ক্যারি করবে ওই অবস্থা যদি ইল্ডিং হয় তাহলে আমাদেরকে তখন সেটাই কনসিডার করতে হবে। দুইটা লোডের মধ্যে যেটা মিনিমাম লোড, ওই লোডের বেশি আমি লোড দিব না। ইল পয়েন্ট মিন্স কি, এর চেয়ে বেশি পরিমাণ স্ট্রেস কখনোই এই বস্তুটার মধ্যে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে বস্তুটা তারা পার্মানেন্ট ডিফর্মেশন করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইল পয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স আর কি, বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন স্যার ছিল। তাহলে আমরা যদি স্যার আমরা টেস্টিং মেশিন দিয়ে যদি লোড বাড়াইতে থাকি তাহলে স্যার লোয়ার ইল পয়েন্টটা আমরা পাবো না, কারণ এটা তো আর নিচে নামবে না, মানে আমাদের তো ওই লোয়ার ইল মানে ইল ফোর্সটা পয়েন্ট বাড়তেছে। যদি একটা পেয়ে যাও তাহলে তো তোমার দুইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, একটা পাইলেই হবে আর কি। ঠিক আছে, আর যদি জি স্যার। যখন দুইটা পাবা, দুইটা পয়েন্টে ইল্ডিং পাচ্ছ, একবার মানে একটু বেশি, মনে করো একবার পাইছো 240 মেগাপ্যাসকেলে আর একবার পাইছো 242 মেগাপ্যাসকেলে, তাহলে তখন তুমি 240 টাকে লোয়ার ইল ধরে সেটা দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ওর চেয়ে বেশি লোড অ্যাপ্লাই করা যাবে না, তাহলে 240 এ গেলে তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, সেখান থেকে পার্মানেন্ট ডিফর্মেশন ঘটে যাবে, তখন আর তুমি ওই জিনিসটাকে রিগেইন করার সুযোগ পাবে না। রাইট স্যার। এই স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করতে পারা প্লাস হচ্ছে এখান থেকে যে পয়েন্ট মানে ডাটাগুলো পিক করা, স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। ডাটা পিকটা স্যার কিভাবে তুললে এটা বুঝলাম না। এই যে ইল পয়েন্টের এখানে যে স্টেটাস স্ট্রেনটা, হ্যাঁ, ইল পয়েন্টের যে স্টেজটা যে আছে 270, এটা আমরা কিভাবে বুঝবো যে 270 এ ওর ইয়া আছে, ইল পয়েন্ট আছে? এরপর থেকে কিন্তু আবার আস্তে আস্তে বাড়তেছে, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে এসে এখানে আসার পরে এরপরে দেখবো যে আস্তে আস্তে আবার বাড়তেছে, সেজন্য এই পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করছি, আচ্ছা ইল পয়েন্ট। ও আচ্ছা, ঠিক আছে, যখনই আবার ইনক্রিজ করা শুরু করবে স্টেজটা দেখো উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এর আগ পর্যন্ত উপরের দিকে যাচ্ছে, দেখার পরে তখন আমরা হ্যাঁ কার্ভ হওয়ার পরে সে আবার উপরে ওঠা শুরু করবে। প্রথমে যেরকম আমরা দেখছিলাম যে স্ট্রেট লাইন, এরকম আস্তে আস্তে স্টেজ বাড়তেছে, একটা সার্টেন লেভেলে যাওয়ার পর আবার এক্সেলে দিয়ে দেব, অটোমেটিক্যালি এই ইয়াটা চলে আসবে। অটোমেটিক্যালি চলে আসবে। এটা তোমরা একটু যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারা বাসায় ট্রাই করো, হ্যাঁ, এই ডাটাটা ইউজ করে সিস্টেম ডায়াগ্রাম কিভাবে ড্র করতে পারো, তাহলে তোমরা ইজিলি আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে হ্যাঁ বলো, আর কোনো কোশ্চেন আছে? প্রপোর্শনাল লিমিটে তো আমরা দেখলাম যে হচ্ছে এখানে স্ট্রেস এবং স্ট্রেন নিয়ে মডুলাস অফ ইলাস্টিসিটি বের করা হয়েছে, কিন্তু তারপরে এটাকে 0.0012 দিয়ে যে ভাগ দেওয়া হলো, এই মানটা মানে প্রপোর্শনাল লিমিটের পরে যখন আমি ই বের করব, ই হচ্ছে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, ইয়াংস মডুলাস মানে হচ্ছে এখানকার যে স্লোপ মানে হচ্ছে ঢাল, dy/dx, মনে আছে তোমরা জ্যামিতিতে পড়ছো? y হচ্ছে এখানে স্ট্রেসের ভ্যালু আর x হচ্ছে স্ট্রেনের ভ্যালু। ঠিক আছে, তাহলে সিগমা বাই এপসাইলন। শোনা যাচ্ছে না? যে বলছে শোনা যাচ্ছে না, তুমি আবার বলো, তোমার নেট নাই বোধহয়। মানে স্ট্রেস এবং স্ট্রেনের যে রেশিও সেটাকে আমরা বলছি মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা। বাট এটা হইতে হবে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, এর যে কোনো ভ্যালু, এর পরে কোনো ভ্যালুকে দিয়ে করলে হবে না। এখন যদি আমি 441 কে আমি যদি 0.15 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা মডুলাস অফ ইলাস্টিসিটি হবে না, কারণ আমার ইলাস্টিক লিমিটের মধ্যে হইতে হবে, আদারওয়াইজ অন্য কোনো জায়গার স্ট্রেস কে স্ট্রেন দ্বারা ভাগ করলে কিন্তু ই এর মানটা পাবো না, বুঝতে পারছো? একটু আগে কে কথা বলতেছিলা? স্যার এখানে যে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটিতে ভাগ করলাম, হ্যাঁ, মানে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা মানে ওই টেবিলে স্যার সবগুলো হ্যাঁ ভ্যালু বলো নাই, তো এই ভ্যালুগুলো কিভাবে পাবো? এই ভ্যালুগুলো তো এখান থেকে, এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি কোথা থেকে নিছি দেখো তো, 246 কে 0.0012, এটা তো এখান থেকে প্রপোর্শনাল লিমিট থেকে আসছে। প্রপোর্শনাল লিমিটটা আমি অলরেডি লোড এবং ইলংগেশনের মাধ্যমে বের করলাম না, এই যে 0.0012 আর 246, এটা দেখো কার্ভের মধ্যেও কিন্তু আছে, এই যে 246 এবং 0.0012 আসছে না, এটা এই ভ্যালুটা স্ট্রেনের ভ্যালু 0.0012, এটা আসছে হচ্ছে 0.060 ইলংগেশনের থেকে, আর 246 আসছে হচ্ছে 37,900 লোড থেকে। ঠিক আছে,
এই যে 0.0012 এটা আসছে 0.06 কে যদি আমি 50 দ্বারা ভাগ করি তাহলে পাবো 0.001, ঠিক আছে? এটা হচ্ছে ইলংগেশন ডেল্টা এল, এটাকে আমরা ইনিশিয়াল যে লেন্থ বা গেজ লেন্থ 50 এটা দ্বারা যদি ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছে 0.0012, ঠিক আছে? আর ও জি স্যার 37,900 কে যদি আমি এই এরিয়া দ্বারা ভাগ করি 49 পাই তাহলে পেয়ে যাচ্ছে 246.2 মেগাপিক্সেল। জি স্যার ওখান থেকেই কিন্তু এই কার্ভটা চলে আসছে, ঠিক আছে? এই কার্ভটা আমি বানাই নাই, ওই ডাটা থেকেই আসছে। তো তোমরা তোমাদেরকে যদি ডাটা দেওয়া থাকে তোমরা যে কোনো ভাবে হোক এখানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা ড্র করতে পারবা, এবং আশা করতেছি সেখান থেকে স্ট্রেস এবং স্ট্রেনের যে প্রত্যেকটা পয়েন্ট সেটা যদি আইডেন্টিফাই করতে পারো, ওর যে স্ট্রেসের যে ভ্যালুগুলো থাকবে সেটাই হবে তখনকার করেসপন্ডিং ভ্যালু, ঠিক আছে? সেটা আলটিমেট হোক, প্রপোর্শনাল হোক, তারপর ইল্ড পয়েন্ট হোক এবং রাপচার হোক, রাপচার অথবা ফ্র্যাকচার যেটাই বলো না কেন সেম, ঠিক আছে? আমরা কি আগাবো নেক্সট নাকি? স্যার সে বুঝতে পেরেছি, ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ ওকে, সবাই একটু ট্রাই করবা বাসায়, এটা একটু এক্সেল শিটে ট্রাই করবা। আচ্ছা, এরপর আরেকটা প্রবলেম আছে আর কি, এখানেও জাস্ট ওই সেম কাইন্ড অফ প্রবলেম, যেখানে অ্যালুমিনিয়ামের অ্যালয় বলা আছে, the initial diameter বলা আছে 0.505 ইঞ্চেস এবং গেজ লেন্থ বলা আছে 2 ইঞ্চেস। সেখান থেকে আমরা এরিয়া, ক্রস সেকশনাল এরিয়াটা প্রথমে বের করে নেব, আর গেজ লেন্থ থেকে, গেজ লেন্থ তো আমার থাকবেই, এটা আবার এফপিএস সিস্টেমে করা আছে, হ্যাঁ পাউন্ড ইঞ্চ এই সিস্টেমে। যাই হোক, তোমাদের ওই আগের মতো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি করতে হয় তাহলে অবশ্যই তোমাকে এখানেও তাই বলছে, ড্র স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ডিটারমাইন প্রপোর্শনাল লিমিট, মডুলাস অফ ইলাস্টিসিটি, ইন পয়েন্ট, ইল্ড স্ট্রেন্থ at 0.2% অফসেট, আর আলটিমেট স্ট্রেন্থ এবং রাপচার স্ট্রেন্থ। আচ্ছা, 0.2% অফসেট এই কথাটা তোমাদেরকে বোধহয় আগে বলি নাই আমি। তো আমাদের দুই ধরনের ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে ডাকটাইল আর একটা হচ্ছে ব্রিটল, ঠিক আছে? তো যদি ব্রিটল ম্যাটেরিয়াল হয় সেই ক্ষেত্রে আমরা নরমালি ওই ইল্ড পয়েন্টটা পাবো না সরাসরি। যে ইল্ড পয়েন্ট পাওয়ার জন্য আমাদের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে একবার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে স্ট্রেসের মানটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কোনো এক জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে সেটা আবার একটু কমে গিয়ে আবার বাড়তেছে, তার মানে যেখানে কমতেছে ওই পয়েন্টটাকে আমরা ইল্ড পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করি, যেখানে হচ্ছে এডিশনাল স্ট্রেস ছাড়াই শুধুমাত্র স্ট্রেন ঘটবে, ঠিক আছে? বুঝতে পারছো? এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখনই এরকম না পেয়ে সরাসরি যদি দেখি যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা একদম উঠতে 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 কোন এক জায়গায় গিয়ে ফেলিওর হয়েছে, যেরকম একটা ডায়াগ্রাম আমাদের এখানেই আছে, দেখো এখানে আমরা ইল্ড পয়েন্টটা পাচ্ছি না আর কি, আলটিমেটলি বোঝা যাচ্ছে না। তো তখন আমরা কি করব, 0.2% অফসেট মেথড আছে একটা, এটাকে বলা হয় 0.2% অফসেট, মনে থাকবে তোমাদের? 0.2% অফসেট, হ্যাঁ 0.2% মানে হচ্ছে 0.2 কে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 0.002, এটা হবে তখনকার স্ট্রেইনের ভ্যালু, ঠিক আছে? এখানে যে স্ট্রেইনের ভ্যালু সেটা হবে 0.002। এইখানে একটু 0.002 স্ট্রেনের যে ভ্যালুগুলো থাকবে, মনে করো 0 থেকে আমি এখানে পর্যন্ত 0.4 বা 0.5 পর্যন্ত আমি একটা কার্ভের মধ্যে বিভিন্ন অংশ ডাইমেনশনিং করলাম। এখন তার মধ্যে আবার যে 0.002 যেই পয়েন্টে থাকবে ওই পয়েন্টে আমি একটা পয়েন্ট নিলাম, সেখান থেকে আমি এই যে ইনিশিয়ালি কার্ভটা যে স্লোপ নিয়ে উঠছে উপরের দিকে, ওই একই রকম স্লোপ আমি এখানেও তার প্যারালাল একটা লাইন এখানে ড্র করব, ঠিক আছে? 0.002 যেখানে স্ট্রেনের ভ্যালুটা থাকবে সেই পয়েন্ট থেকে আমরা কার্ভটা ইনিশিয়ালি যে স্লোপ নিয়ে উঠছে এখানে আমি একটা ওই স্লোপ নিয়ে ওর প্যারালাল একটা লাইন ড্র করব, করলে ওই লাইনটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে দ্যাট পয়েন্ট উইল বি দা ইল্ড পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে 0.2% অফসেট মেথড। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যদি ব্রিটল ম্যাটেরিয়াল হয় তাহলে আমরা নরমালি ইল্ড পয়েন্ট পাবো না। যেমন আমরা যদি একটা উডকে, কাঠের যদি টুকরাকে আমরা যদি টেনসাইল টেস্ট করি বা কম্প্রেশন টেস্ট করি তখন দেখো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা একদম এরকম চলে আসছে, কোন মানে হয়তো যেখানে কোনো ইল্ডিং বোঝা যাবে না। ইল্ডিং মানে কি, আমরা বলছিলাম যে স্ট্রেসটা বাড়তে বাড়তে হঠাৎ কোনো একটু কমে আবার বাড়বে, যেখানে কমবে সেই পয়েন্টটাকে আমরা বলছি ইল্ড পয়েন্ট। আর ইল্ড পয়েন্ট যদি আমি না পারি তাহলে আমাদেরকে ওই ম্যাটেরিয়ালের যদি আমি প্রপার্টি ডিক্লেয়ার করতে চাই যে তুমি এখানে এই পরিমাণ লোড অ্যাপ্লাই করতে পারবা, তাহলে ইল্ড পয়েন্ট না জানলে কিন্তু আমি বলতে পারবো না যে এখানে এই পরিমাণ লোড অ্যাপ্লাই করতে পারবা, এটা সেটা এগুলা। তার জন্য আমাকে ইল্ড পয়েন্টটা খুঁজে বের করা খুব জরুরি। সেটার জন্য আরেকটা মেথড আছে, যেটা হচ্ছে ইল্ড পয়েন্ট যদি তুমি খুঁজে না পাও সরাসরি, তাহলে তুমি এখান থেকে যে 0.2% অফসেট মেথড আছে সেই মেথডে এটাকে আইডেন্টিফাই করতে হবে। তো তার জন্য নিয়ম হচ্ছে যে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য নিয়ম হচ্ছে যে ইয়া করা, কি জানি বলে,
যে আমি 0.2% অফসেট মিন্স 0.2%। দেখো পার্সেন্ট যখন বলবে তখন হচ্ছে 100 দিয়ে ভাগ করে এটাকে পার্সেন্ট করা হয় যে কোনো কিছুকে। আর তুমি যখন নরমাল করবা তখন হচ্ছে 0.2 কে আবার 100 দিয়ে তাহলে গুণ করে নিতে হবে, তাহলে কত হবে 0.002। ঠিক আছে, তো যখন স্ট্রেইনের ভ্যালুটা মনে করো 0, তারপর 0.001, 0.002, 0.003 এভাবে আস্তে আস্তে স্ট্রেইনের ভ্যালু বাড়তে থাকবে। যখন 0.002 তে চলে আসলো, তো সেই অবস্থায় আমরা এই যে ইনিশিয়ালি যে স্লোপটা ছিল একদম স্টেশন কার্ভের শুরুতে, ওই স্লোপের প্যারালাল একটা লাইন আমি ড্র করব, স্কেল বসাই দিয়ে একদম সোজা প্যারালাল লাইন ড্র করব। ওই লাইনটা গিয়ে যেই পয়েন্টে মিট করবে দ্যাট পয়েন্ট উইল বি দ্য এল পয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এখানে 0.2% যে অফসেট আছে ওটা 100 দ্বারা কি আমরা এটা মাল্টিপ্লাই করব নাকি ডিভাইড করব? 100 দ্বারা হচ্ছে মানে তোমার হচ্ছে 0.2%। পার্সেন্টেজ যখন বলবো তখন হচ্ছে 100 দিয়ে গুণ করে লেখা আছে, সেটাকে আমরা ভাগ করে নিব আর কি। হ্যাঁ, 0.2 কে 100 দ্বারা ভাগ করে নিব, তাহলে হচ্ছে 0.002 হবে। জি স্যার। আর ওই ডায়াগ্রামটা যেটা আমরা ড্র করলাম আগের মতো ড্র করে জাস্ট এটার একটা প্যারালালে একটা লাইন ড্র করলে যেখানে ক্রস মানে ইয়া করবে ইনসেক্ট করবে, ওটাই তো ইয়াটা মানে ইল্ড পয়েন্টটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি স্যার। ওই লাইনটা মানে আমরা যে নিচের যে স্লোপটা আছে ওই স্লোপের প্যারালালি একটা লাইন আমি ড্র করতে করতে যেখানে গিয়ে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টে হবে আমাদের ইল্ড পয়েন্ট। এল পয়েন্ট। সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ওই 2%ই আমরা ধরবো। হ্যাঁ হ্যাঁ, 0.2%, 2% না 0.2%। ঠিক আছে, এটা হচ্ছে 0.2% অফসেট মেথড। অফসেট ও ডাবল এফ এ সি টি, অফসেট দিয়ে বোঝা যায়। এটা কি মিন করছে অফসেট মিন্স বুঝি নাই। অফসেট হচ্ছে একটা মেথড। অফসেটটা হচ্ছে যে কোনো কিছু মিররিং করা আর কি। মিররিং বুঝো? মিররিং মানে আয়না। তুমি তোমার চেহারাটা যেরকম তুমি আয়নাতে তোমার চেহারা একই রকম দেখবা আর কি, এটাকে বলা মিররিং। হ্যাঁ, যেই লাইনটা তোমার ইনিশিয়ালি যেই স্লোপটা তৈরি হবে স্টার্টিং এ স্টেশন ডায়াগ্রামের, ওর প্যারালাল আরেকটা লাইন তোমাকে ড্র করতে হবে যেটাকে বলা হয় 0.002। যেখানে স্ট্রেনের ভ্যালুটা থাকবে সেখান থেকে শুরু করবা, এইখান থেকে। ঠিক আছে, স্ট্রেনের তো আমার ভ্যালু আছে যেমন 0.001, 0.002, 0.003, 0.002 যেখানে আছে ওইখান থেকে তুমি শুরু করবা ওই লাইনটাকে। এবং মিররিং বলতে বোঝা যে স্টেশন ডায়াগ্রামটা যেখান থেকে শুরু হলো সেখানে যেই স্লোপে আছে এখানেও একই রকম স্লোপে রাখবা, তার মানে ওই লাইনটার প্যারালাল আরেকটা লাইন ড্র করবা রেড লাইনের মতো। করলে ওই লাইনটা গিয়ে যেখানে ওই স্টেশন কার্ভের যেই পয়েন্টে মিট করবে দ্যাট পয়েন্ট উইল বি দ্য এল পয়েন্ট। ঠিক আছে স্যার? বুঝতে পারো না এখনো? বুঝছি স্যার। জি স্যার, জি স্যার বুঝছি স্যার। জি স্যার। স্যার তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের স্টেশন ডায়াগ্রাম এখান থেকে শুরু, এখানে একটা স্লোপ তো আমার জানা আছে কত, এর প্যারালাল আমরা একটা লাইন ড্র করব কোন জায়গা থেকে, যেখানে স্ট্রেনের ভ্যালুটা 0.002 সেখান থেকে। তো ওই লাইনটা যাইতে 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 একবারে যেখানে গিয়ে মিট করবে ওই লাইনে স্টেশন কার্ভের সাথে, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ইল পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইল পয়েন্টটা পেয়ে যাচ্ছি। এখন আলটিমেট স্ট্রেন্থ তো আমরা জানি যে সর্বোচ্চ যেটা পাবো সেটা থেকেই আমরা ইউজ করতে পারবো যে আলটিমেট স্ট্রেন্থ। আর যেখানে ফ্র্যাকচার হবে বা রাপচার হবে সেটা আমরা বলছি রাপচার স্ট্রেন্থ। মানে এখানে সব এফপিএস সিস্টেমে তুমি বলবা। আর ইল পয়েন্টের আগে যে কোনো একটা পয়েন্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে, বা ইল পয়েন্টের ওই পয়েন্টও তুমি নিতে পারো। সেখানে যে ওর যে ভ্যালুটা আছে সেখান থেকে আমরা ইলাস্টিক লিমিট বা ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে পারবো। ঠিক আছে, এটার জন্য আরেকটু এক্সট্রা একটা পদ্ধতি এখানে দেখানো আছে। আমার মনে হয় তোমরা ইজি ওয়েতেই বের করো, যেটা হচ্ছে সরাসরি যে ইল পয়েন্টের যে স্ট্রেস এবং ওই পয়েন্টের স্ট্রেনের ভ্যালু থাকবে, ওই স্ট্রেনের ভ্যালুটা হচ্ছে এখান থেকে তোমরা নিবা। মানে ওই কার্ভের একদম সরাসরি নিচে যেটা থাকবে হচ্ছে স্ট্রেনের ভ্যালু আর এই বরাবর স্ট্রেসের ভ্যালু, তাহলে সেখান থেকে আমরা পাবো হচ্ছে ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো পয়েন্টে ভ্যালুগুলোও দেওয়া আছে, ওই অনুযায়ী এখানে আলটিমেট স্ট্রেন্থ, রাপচার স্ট্রেন্থ, প্রপোর্শনাল লিমিট এগুলো সব চলে আসছে আগের মধ্যে। ঠিক আছে, শুধু ইল্ডিংটা বের করার পরে আমাকে ওখানে ইলাস্টিক লিমিট বের করার জন্য কয়েকটা এখানে আবার একটু সূক্ষ্মভাবে যদি বের করতে চাই তাহলে কয়েকটা পয়েন্ট বের করে প্রত্যেকটা পয়েন্টের স্ট্রেস এবং স্ট্রেন যদি আমি বের করতে চাই তাহলে সেখান থেকে আমরা জাস্ট 0.002 এর সাথে ওইখানকার এপসিলনের যে ভ্যালুটা আছে ওইটা অ্যাড করে সেইটা দিয়ে আবার তখন বের করছে কি এটা একটু জটিলতা আছে। তোমরা সরাসরি ওই পয়েন্টের স্ট্রেস এবং স্ট্রেন থেকেও বের করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা কি এক্সেলে করা যাবে?
হ্যাঁ এক্সেলে করা যাবে। এক্সেলে তো তোমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে এক্সেলে পুট করতে হবে, বুঝতে পারছো? এই ডাটাগুলো আমাকে প্রথমে স্টেশন যে ডায়াগ্রামের যে ডাটাগুলো আছে আমরা লোডটাকে দিয়েছি পাউন্ডে, সেই পাউন্ডটাকে আমরা যদি এরিয়া দ্বারা ভাগ করি ইঞ্চিস স্কয়ার তাহলে সেক্ষেত্রে পাবো পিএসআই, পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। আর স্ট্রেন যেটা বলছি ইলংগেশনটা ইঞ্চিতে দেওয়া আছে এবং তার ইনিশিয়াল লেন্থটাও ইঞ্চিতে দেওয়া আছে, ইঞ্চি পার ইঞ্চ, ঠিক আছে? স্ট্রেনটা হচ্ছে ইঞ্চি পার ইঞ্চ। তাহলে এখানে স্ট্রেন এবং স্ট্রেস দিয়ে সেখান থেকে আমরা হচ্ছে স্টেশন ডায়াগ্রামটা ড্র করতে পারি। ক্লিয়ার? শুধুমাত্র আগেরটার সাথে পার্থক্য হলো কি, আগেরটাতে আমরা সরাসরি ইল্ডিং এখান থেকে পেয়ে যাচ্ছি ইল পয়েন্টটা, আর এখানে মানে প্রপোর্শনাল লিমিট এর পরপরই আমরা কিন্তু ইল্ডিং পেয়ে যাচ্ছি অটোমেটিক্যালি। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু ব্রিটল ম্যাটেরিয়াল সেক্ষেত্রে আমরা ইল্ডিং পাচ্ছি না, 0.2% অফসেট মেথডে আমাকে ইল্ডিং বের করতে হবে, ইল পয়েন্টটা বের করতে হবে এবং ওখান থেকে আমাকে মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে হবে, এই আর বাকি সব আগের মধ্যে। এরপর আমরা একটু পরবর্তীতে যাই আর কি। একটা ম্যাটেরিয়ালের জন্য মডুলাস অফ কি বলে ইলাস্টিসিটি আর মডুলাস অফ টাফনেস যাই বলো না কেন, আমরা এখান থেকে যদি দেখতে চাই আর কি যে ডাক্টিলিটি ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায়। এখন একটা ম্যাটেরিয়াল কি ডাক্টাইল হবে না ব্রিটল হবে তা ওই ক্যারেক্টারিস্টিক্স বা ইয়া থেকে তার বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারবো যে আসলে এটা ডাক্টাইল নাকি ব্রিটল, ঠিক আছে? তো এইখানে দেখো ডাক্টিলিটি ক্যারেক্টারিস্টিক্স যখন আইডেন্টিফাই করব তখন দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে যে রিলেটিভ ইলংগেশন আর একটা বলা হয় রিলেটিভ রিডাকশন অফ ক্রস সেকশনাল এরিয়া। হয়তোবা ওই ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে বড় হবে, বর্ধিত হবে, ইলংগেট হবে, লম্বায় বাড়বে, অথবা ওই ম্যাটেরিয়ালটাকে আমি যদি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করি তাহলে দৈর্ঘ্য কমে যাবে, সেটাও কিন্তু একটা ইলংগেশন। ইলংগেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন বা চেঞ্জ ইন ডাইমেনশন, বুঝতে পারছো? ইলংগেশন বলতে যে ইলংগেশন পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। যদি টেনসাইল লোড অ্যাপ্লাই করা হয় তাহলে হচ্ছে পজিটিভ ইলংগেশন, আর যদি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করা হয় তাহলে হবে নেগেটিভ ইলংগেশন। এটা আর তাহলে এখানে দুইটা ক্রাইটেরিয়া দিয়ে আমরা একটা ম্যাটেরিয়ালকে আইডেন্টিফাই করতে পারি, দ্যাট উইল বি দা ডাক্টিলিটি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? যেটা হচ্ছে রিলেটিভ ইলংগেশন আরটা হচ্ছে রিলেটিভ রিডাকশন অফ ক্রস সেকশনাল এরিয়া। এই দুইটা ক্রাইটেরিয়া আছে। যেমন আমি যদি কোনো একটা স্টুডেন্ট ভালো কি খারাপ এটা আইডেন্টিফাই করতে চাই তাহলে তার গ্রেড শিট থেকে বুঝতে পারে যে সে আসলে গ্রেড কেমন পাইছে, সেটাতে আমি বলে দিতে পারবো যে দ্যাট দি স্টুডেন্ট ইজ গ্রেড বা ভালো স্টুডেন্ট বলা যাবে। যদি মনে করো তোমাদের যারা ফার্স্ট বয় আছে তাদেরকে আমরা সরাসরি বলতে পারি যে হচ্ছে ভালো স্টুডেন্ট, ঠিক আছে? আর অন্য একজনকে যদি আমি ভালো বা খারাপ আইডেন্টিফাই করতে চাই তার জন্য তাকে আমি গ্রেড শিট চাই যে তোমরা আগে গ্রেড শিট নিয়ে আসো তাহলে তোমাকে আইডেন্টিফাই করবো। তারপর তোমাকে যদি কেউ জব দেয় তাহলে তোমাকে কিছু আইডেন্টিফাই করবে তারা আর কি, যে তুমি আসলে কেমন, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স, যে তোমার আসলে কিছু বৈশিষ্ট্য তারা দেখবে, তুমি কথাবার্তা ঠিকমতো বলতে পারতেছো কিনা, ঠিক আছে, স্মার্ট আছো কিনা, তারপর তোমার রেজাল্ট কেমন, ইংলিশ ফ্লুয়েন্টলি আছো কিনা, এই জাতীয় জিনিসগুলো তোমাকে দেখা হবে। ওইটাকে আলাদা আলাদা যদি ক্রাইটেরিয়া করা হয় তাহলে তাকে বলা হয় এরকম। সিমিলারলি আমরা একটা ম্যাটেরিয়াল ডাক্টাইল নাকি ব্রিটল নাকি সেমি ডাক্টাইল নাকি সেমি ব্রিটল বা মানে লেস ডাক্টাইল এরকম যেইভাবে আইডেন্টিফাই করতে চাই, আমি যদি বলি এটা 100% ডাক্টাইল তাহলে একরকম, 100% না হয়ে 80% ডাক্তার হতে পারে, 20% ডাক্তার হতে পারে, 50% ডাক্তার হতে পারে। মানে একটা মানুষ একদম খুব ভালো 100% ভালো মানুষ না হয়ে সাথে হয়তো 80% ভালো আর 20% তার মধ্যে খারাপ থাকতে পারে, এরকম আর কি। তাহলে এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে, একটা বলা হয় রিলেটিভ ইলংগেশন আর একটা বলা হয় রিলেটিভ রিডাকশন অফ ক্রস সেকশনাল এরিয়া। ইলংগেশনটা আমরা ডেল্টা দ্বারা আইডেন্টিফাই করছি ইকুয়াল টু টোটাল ইলংগেশন এবং ইনিশিয়াল লেন্থ, এই দুইটার যে রেশিও সেটাকে বলা হয় রিলেটিভ ইলংগেশন, ঠিক আছে? আর এরপরে দেখো যদি ডেল্টা ইকুয়াল টু তাহলে টোটাল ইলংগেশন মিন্স আমরা জানবো যে ফাইনালি যে লেন্থটা হয় সেটা থেকে ইনিশিয়াল লেন্থ যদি আমি বাদ দেই তাহলে পাবো হচ্ছে টোটাল ইলংগেশন। আর ইনিশিয়াল লেন্থ তো আমার একটা লেন্থ ছিলই, তাহলে সেখান থেকে L মাইনাস L0, যদি আমি ইনিশিয়াল লেন্থটাকে L0 বা L0 বলি আর ফাইনাল লেন্থটাকে যদি L বলি তাহলে L মাইনাস L0 হচ্ছে আমাদের টোটাল ইলংগেশন। আর এটাকে যখন আমি আইডেন্টিফাই করব তখন আমরা একটা পার্সেন্টেজে প্রকাশ করব, যখন আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব তখন আমরা পার্সেন্টেজ সাইন দেব, ঠিক আছে? তাহলে আমরা L মাইনাস L0 ডিভাইড বাই L0 এটাই আমাদের ডেল্টা, এবং এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে এত পার্সেন্ট। ডেল্টার যে পার্সেন্টেজটা থাকবে দ্যাট উইল বি দা ডাক্টিলিটি পার্সেন্টেজ। যদি আমি ডেল্টা পার্সেন্টেজ 10% পাই তাহলে ডাক্টিলিটি পার্সেন্টেজটা ওই ম্যাটেরিয়ালের মধ্যে 10%। যদি ডেল্টার মানটা 80% আসে তাহলে ওটা হচ্ছে 80% ডাক্টাইল। যদি ডেল্টার মানটা 100% আসে ওটা হবে 100% ডাক্টাইল। এটা 100 এর চেয়ে বেশিও আসতে পারে। অনেক সময় একটা ম্যাটেরিয়াল যদি আমি
1 ফিট মানে 1 মিটার দৈর্ঘ্যের একটা ম্যাটেরিয়ালকে ইলংগেট করতে করতে দেখা যাচ্ছে যে 1 মিটারের চেয়ে বেশি হয়ে যায়। এরকম কিছু জিনিস আছে যে আমি টানলে অনেক লম্বা হয়, মানে তার ওর যে দৈর্ঘ্য ছিল তার ওই পরিমাণ 1 ফিট ছিল, সেটা 2 ফিট হওয়ার পরেও আরো বেশি হয়েছে, তাহলে সেটা কিন্তু 100 এর চেয়েও বেশি হতে পারে, তার মানে সেটাকে আমরা বলবো 100% ডাক্টাইল বলা যাবে। ঠিক আছে, ফুললি ডাক্টাইল ম্যাটেরিয়াল। আর 100 এর চেয়ে যদি কম হয় তখন আমরা বলবো এত পার্সেন্ট ডাক্টাইল। আর রিলেটিভ রিডাকশন অফ ক্রস সেকশনাল এরিয়া, এখন যদি আমি লোড বাড়াইতে থাকি আস্তে আস্তে, তার লেন্থ যেহেতু বাড়তেছে, তার মানে কি ডায়ামিটার আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে তার এরিয়াটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ইনিশিয়াল তার এরিয়াটা অনেক বেশি ছিল এবং ফাইনাল এরিয়াটা আস্তে আস্তে কমে গেছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা জাস্ট ওই ফাইনাল এরিয়া মাইনাস ইনিশিয়াল এরিয়া ডিভাইড বাই ইনিশিয়াল এরিয়া, সবসময় নিচেরটা থাকবে ইনিশিয়ালটা, তাহলে a মাইনাস a নট ডিভাইড বাই a নট। এটা হবে আসলে রিডাকশন, যেহেতু রিডাকশন মানে হচ্ছে নেগেটিভ, এই ভ্যালুটা নেগেটিভ চলে আসবে তখন। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি যদি নেগেটিভ আগেই বলে দাও তাহলে তা সবসময় আমরা কি করব, লার্জার এরিয়া থেকে স্মলার এরিয়া বাদ দেবো, নিচেরটা কিন্তু ইনিশিয়ালটাই থাকবে। ইনিশিয়াল যদি লার্জারও থাকে সেটাই থাকবে, ইনিশিয়াল যদি স্মলার থাকে সেটাই থাকবে। যদি আমি টেনসাইল লোড অ্যাপ্লাই করি তাহলে এরিয়াটা কি হবে, কমে যাবে, তাহলে ইনিশিয়ালটা কিন্তু বেশি ছিল। আর যখন কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করব এরিয়াটা আস্তে আস্তে বেড়ে যাবে, তাহলে ইনিশিয়ালটা কিন্তু তখন কম ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে ইনিশিয়ালটা ইনিশিয়ালের মতোই থাকবে, নিচে থাকবে, আর উপরেরটা হচ্ছে দুইটা ডিফারেন্সটা থাকবে। এটা দিয়া আমি ডাক্টিলিটি ক্যারেক্টারিস্টিক বলবো। হ্যাঁ বলো স্যার। এখানে তো এক এক পরিমাণ লোডের কারণে কি ডাক্টিলিটি এক এক রকম হবে স্যার? তার মানে তো লেংথ তো সমান হওয়ার কথা না স্যার? না না না, একই লোড এক এক পরিমাণ লোডে এক এক রকম হবে না, কারণ আমরা তো যে কোনো লোডে দেই না কেন এটাকে লোডে আমি কিন্তু রাখতেছি না, লোডটাকে আমি ডিস্ট্রিবিউট করে ফেলতেছি স্ট্রেসে। যখন স্ট্রেসে কনভার্ট করে ফেলবো তখন কিন্তু তার স্ট্রেস যখন চলে আসছে তখন কিন্তু টোটাল এরিয়া দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। অতএব ওই লোড তুমি 100 দিলেও যা 500 দিলেও তা, ও তো একটা সার্টেন লেভেল পর্যন্ত লোড নেবে, এর চেয়ে বেশি তো তুমি লোড দিতে পারবে না। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ লোডের স্যার কোনো বলতে ফ্যাক্টরি চাচ্ছিলাম নেই। যে আমি লোড বেশি দিলে ফাইনাল লেংথ বেশি হবে, ইনিশিয়াল লেংথ তো তখন ও ডিফারেন্সটা অনেক আচ্ছা, এটা বেশি তো হয়ে যখন যাবে। তুমি ইয়ে করবা, কি জানি বলে, ক্যালকুলেশন করবা, তার আগে তোমাকে একদম ফ্র্যাকচার পর্যন্ত যেতে হবে, যে কোনো বস্তুকে আগে ভেঙে ফেলতে হবে, ভেঙে না ফেলা পর্যন্ত। এটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ টেস্ট আর কি। হ্যাঁ, নন ডিস্ট্রাকটিভ না। ডিস্ট্রাকটিভ মিন্স একটা রডকে যখন তুমি টেস্ট করবা ওই রডটাকে একদম পুরো ফ্র্যাকচার পর্যন্ত নিয়ে যেতে হবে, ভেঙে ফেলতে হবে, ব্রেকিং স্যার পর্যন্ত। তার মানে ডাক্টাইলিটি স্যার বোঝা যাবে যখন একই পরিমাণ লোড দিয়ে ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর ডিফরমেশন ডিফারেন্ট হবে, তখন সেখান থেকে ডাক্টাইলিটি বোঝা যাবে। এক্স্যাক্টলি, মনে করো একটা রড নিলা হচ্ছে মাইল্ড স্টিলের, আর একটা অ্যালুমিনিয়ামের একটা প্লেট নিলা। ঠিক আছে, তাহলে ওই দুইটার মধ্যে যখন তুমি কম্পেয়ার করবা তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ অ্যালুমিনিয়ামটা কেমন ডাক্টিলিটি আর মাইল্ড স্টিলটা কেমন। ঠিক আছে, আমরা একটু পরে একটা কার্ভ দেখাবো আর কি, ডিফারেন্ট ম্যাটেরিয়ালটা কিরকম হয় আসলে। মানে এখন তোমাদের জাস্ট ডাক্টিলিটি ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায় এবং এটা ডেফিনেশনটা আসলে কি এটা আমি বোঝাতে চাচ্ছি। একটা হচ্ছে যে এটাকে আমি আইডেন্টিফাই করব যে ইয়ে দিয়ে, ইলংগেশন দিয়ে, অথবা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া কতটুকু কমে যায় এটা দিয়ে। তাহলে যে কোনো বস্তু যার ইলংগেশন বেশি হবে তার ডাক্টিলিটি বেশি, আর যেটা ইলংগেশন নাই, যেমন আমরা একটা কাচের যদি স্কেল নেই এবং সেটাকে যদি ভেঙে ফেলার বাঁকা করার চেষ্টা করি তাহলে ইলংগেশন দেখবা খুবই কম হবে। এটাকে আমরা বলছি ব্রিটল ম্যাটেরিয়াল বেশি। হ্যাঁ, কিংবা একটা ইট, এই জাতীয় জিনিস লোড অ্যাপ্লাই করার কারণে সে কিন্তু লেন্থ বাড়বে না খুব একটা, যখন ফ্র্যাকচার হবে একবার ভেঙে যাবে শেষ। কিন্তু ডাক্টাইল ম্যাটেরিয়াল হচ্ছে রড জাতীয় জিনিসগুলোকে তুমি দেখবা বাঁকা করতে পারতেছো, বা লম্বা করলে খালি লম্বা হচ্ছেই, সে সহজে ভাঙে না। ঠিক আছে, এরপরে দেখো তাহলে একটা ডায়াগ্রাম দিয়ে আমরা জাস্ট দেখাইছি যে বাম পাশের যে ডায়াগ্রামটা আছে স্টেস্টেন ডায়াগ্রাম, এখানে আমরা ডাক্টাইল টু ব্রিটল ম্যাটেরিয়াল দিয়ে দেখানো হচ্ছে। এখানে একটা প্রথমে যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে আমাদের ব্রিটল ম্যাটেরিয়ালের, একদম এখানে এসে একদম স্ট্রেট সোজা উপরে উঠে এক জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে। এটাকে আমরা লেস ডাক্টাইল অথবা ফুল ব্রিটল বলতে পারি। এরপরে অন্য আরেকটা ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে একটু আইসা আরেকটু কমেই, অল্প লোডের একটু কম লোডেই সে কিন্তু আবার ডিফর্মেশন বেশি হয়েছে। এই অবস্থায় যদি আমি একটা স্ট্রেট লাইন দেই তাহলে দেখবো যে ডিফর্মেশন যত বাড়তে থাকবে তত হচ্ছে ডাক্টাইল ম্যাটেরিয়াল, আর যার ডিফর্মেশন কম সে হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল। বাট সে কিন্তু লোড একসময় বেশি ক্যারি করতেছে অনেক সময়। ঠিক আছে, ব্রিটল ম্যাটেরিয়ালটা অনেক সময় লোড বেশি ক্যারি করে বাট সে ডিফর্মেশন কম হবে, আর ডাক্টাইল ম্যাটেরিয়ালটা লোড কম ক্যারি করবে বাট সে ডিফর্মেশন বেশি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর হুকস ল দিয়ে আরেকটা কার্ভ দেখানো হয়েছে ডান পাশে, দেখো এখানে অনেকগুলা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা কম্পারিজন কার্ভ দেখানো আছে,
যেটার মধ্যে আমরা স্টিল, তারপর হচ্ছে প্লাস্টিক্স জাতীয় জিনিস, তারপর রাবার জাতীয় জিনিস, তারপর জেল, বায়োলজিক্যাল টিস্যু, এই জাতীয় জিনিস, এগুলো প্রত্যেকটার আবার স্লোপও দেখানো হয়েছে। স্টেশন ডায়াগ্রামে যে স্লোপ গুলো থাকে এটাকে বলি ইয়াংস মডুলাস অফ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি দিয়েও তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এটা কি ডাক্টাইল নাকি ব্রিটল। ঠিক আছে, ডাক্টিলিটি যার বেশি থাকবে স্টিফনেস তত বেশি হবে। হ্যাঁ, স্টিফনেস মানে তার স্লোপটা তত বাড়বে। স্লোপ বাড়া মানে হচ্ছে তার খাড়া লাইন। যেমন স্টিলের স্টিফনেস অনেক বেশি এই রাবারের চেয়ে, মানে স্টিলটা অনেক বেশি লোড ক্যারি করতে পারবে রাবারের চেয়ে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারবো। এগুলো সব স্যার একটা প্রশ্ন ছিল, ফলো করে, তার মানে ইলাস্টিক লিমিটের মধ্যে আমরা এখানে দেখাচ্ছি। ফলো কোশ্চেন কি? মানে স্যার দ্বিতীয় যে কার্ভটা আমরা দেখছি সেটা শুধু ইলাস্টিক লিমিট পর্যন্ত নেওয়া হয়েছে, যেটা হুকস ল এর সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা ইয়াংস মডুলাসটা ক্যালকুলেশন করছি, বোঝানো হয়েছে। যেহেতু হুকস ল ফলো করছে এইটার জন্য আমরা ইয়াংস মডুলাস ক্যালকুলেশন করা হয়েছে এখানে ই এর ভ্যালু। হ্যাঁ, দেখো ই এর ভ্যালুটা একটা স্টিলের ক্ষেত্রে ই হচ্ছে 10 টু দি পাওয়ার 11 প্যাসকেল, তার মানে 10 টু দি পাওয়ার 8 মেগাপ্যাসকেল বলা যাবে আর কি। ঠিক আছে, সরি 10 টু দি পাওয়ার 5 মেগাপ্যাসকেল। আর এখানে জেলের ক্ষেত্রে দেখো 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। জেল জাতীয় জিনিসটা যদি তুমি ইয়ে করো, লোড অ্যাপ্লাই করো, অল্প লোডে সে ডিফর্মেশন অনেক বেশি হবে। ঠিক আছে, আর স্টিলটা কম, এটার সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে অল্প লোডে ডিফর্মেশন খুব কম হবে। ডিফর্মেশন মানে হচ্ছে এখানে যে চেঞ্জ ইন লেন্থ বা ইনিশিয়াল লেন্থ, ডেল্টা যত বাড়বে, মানে চেঞ্জ ইন লেন্থ যত বাড়বে তার ডিফর্মেশন তত বাড়বে। ঠিক আছে, রাবার জাতীয় জিনিস টানলে ওই একই পরিমাণ লোড দিলে এর ডিফর্মেশন বেশি হবে। ঠিক আছে, আমি যদি একটা এখান থেকে একটা কার্ভ একটু দেখাই আর কি, ধরো আমি যদি এই বরাবর একটা দাগ দেই একদম স্ট্রেট নিচের দিকে, তাহলে দেখো এইখানে প্লাস্টিকটা কি পরিমাণ, রাবারটা কি পরিমাণ লোড নিছে, একই পরিমাণ ডিফর্মেশন হওয়ার জন্য রাবারটার স্ট্রেসের ভ্যালু কত, খুবই অল্প। আর স্টিলটা একই পরিমাণ ডিফর্মেশন হওয়ার জন্য অনেক পরিমাণ স্ট্রেস নিছে না, দেখো এখানে। তার মানে এখানে লোড অনেক বেশি সে ক্যারি করছে স্টিলটা, আর রাবার অনেক লোড কম ক্যারি করতেছে একই ডিফর্মেশনের জন্য। আবার যদি আমি ডিফর্মেশনকে ফিক্স রেখা একই পরিমাণ লোড অ্যাপ্লাই করি, একই পরিমাণ লোড অ্যাপ্লাই করলে স্টিলের ডিফর্মেশন খুবই কম হচ্ছে আর রাবারের ডিফর্মেশন অনেক বেশি হচ্ছে, আর জেলের ডিফর্মেশন আরো বেশি হচ্ছে। তার মানে কি, এটা ডিফর্মেশন যত বেশি হবে ওই ম্যাটেরিয়ালটা তত ডাক্টাইল, এটা বলা যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? বাকি একজন কথা বলো, বোঝা যাচ্ছে না তোমাদের? আমাকে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে তুমি যদি একই পরিমাণ লোড দেওয়ার কারণে তুমি দেখবা যে ডিফর্মেশন কোনটা বেশি, সেটা হচ্ছে মোর ডাক্টাইল। ঠিক আছে, আর যদি সেম ডিফর্মেশন পাইতে চাও, লোড যেটা বেশি ক্যারি করবে সেটা হচ্ছে ওই দুটার মধ্যে মোর ব্রিটল আর কি। ঠিক আছে, ব্রিটল বলতে 100% ব্রিটল নাও হতে পারে, যেমন স্টিলকে আমি 100% ব্রিটল বলতে পারবো না, 10 থেকে 20% তার সবসময় ইলংগেশন হয়। ঠিক আছে, স্টিলের বা জিনিসগুলোকে যখন তুমি লম্বা করার চেষ্টা করবে 20% পরিমাণ বেড়ে যাবে। যদি 10 ইঞ্চি থাকে সেটা হয়তো বা 2 ইঞ্চি পর্যন্ত বেড়ে যাবে, 12 ইঞ্চি হয়ে যাবে ইলংগেশন, এরপরে গিয়ে সে ফ্র্যাকচার হবে সাধারণত। ঠিক আছে, এই আর কি। এরপর আমরা নেক্সট একটু যাই। আচ্ছা, তাহলে ডাক্টাইল এবং ব্রিটলের মধ্যে মেইনলি আমরা যেটা ইয়ে করছি আর কি, স্যার আজকে এতটুকু থাকবে। আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু জাস্ট দেখা যায়। ডাক্টাইল ম্যাটেরিয়াল তো আমরা অলরেডি বলে দিয়েছি আর কি, যে জাস্ট examine the earlier tension curve, one can notice that the extension of the material over the plastic range is considerably in excess of that associated with elastic loading. Ultimately as a ডাক্টাইলটা আমরা যেটা বললাম যে ইলাস্টিক লোডিং এর কারণে তার ডিফর্মেশনটা বেশি হবে, ডিফর্মেশন হবে, লার্জ এক্সটেনশন হবে। এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত হওয়া, আর যে ম্যাটেরিয়ালটা হচ্ছে এক্সটেনশন খুব কম হবে, স্মল এক্সটেনশন হবে বা ডিফর্মেশন কম হবে, যার কারণে সে মানে কন্টিনিউয়াস একটা লোডের কারণে সে ফ্র্যাকচার হবে, সেটাকে বলা হবে ব্রিটল ম্যাটেরিয়াল। এই ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি আর কি। এরপর আমি ভিডিও তাহলে অফ করে দিচ্ছি। ঠিক আছে।